বাচ্চা নাও না কেন? স্বামীরে বশ করার মূল মন্ত্র হইল বাচ্চা কাচ্চা। বিয়ের এত বছরেও বোঝো নাই? পান চিবোতে চিবোতে কথাটি বলল প্রতিবেশী একজন বৃদ্ধা। তিনি এসেছেন, বসেছেন, টুকটাক আলাপচারিতা করছেন। ইদানিং এই বাড়িতে যে ঝামেলা লেগেই আছে, এইসব ব্যাপারে খোঁজ নিতে এসেছেন। উক্ত বাক্যটি বলেই তিনি ঘোমটা টেনে চলে গেলেন। আনিকা ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে বৃদ্ধার পানে। রাবেয়া হতাশার শ্বাস ছাড়লেন। আনিকাকে দোষারোপ করে বলেন, বিয়ে তো বছর হলো, বাচ্চা নিলে না কেন? বাচ্চা ছাড়া কি পুরুষ মানুষের সংসার মন ভরে? বিয়ের 1 বছরে তো বাচ্চা নিতে হয়। আম্মা, আপনার ছেলেই তো বললো বাচ্চার নাম যেন 2 বছরের না তুলি। 2 বছর করে যে আরো কত বছর পার করলা, সেটা কি আমার ছেলের দোষ? আল্লাহ আমার গর্ভে সন্তান না দিলে আমি কি করতে পারি আম্মা? তর্ক করবা না। তর্ক না করে আর কতকাল থাকবো? আমি বলি নাই ডাক্তার দেখাতে, আপনার ছেলে পাত্তাই দিল না। আপনিও কোনো গুরুত্ব দিলেন না। আমার ছেলেকে কেন যাবে ডাক্তারের কাছে? সমস্যা তোমার, তোমার গর্ভের বাচ্চা আসে না, তাহলে আমার ছেলেকে কেন ডাক্তারের কাছে যাবে? আম্মা, আপনি এই যুগে এসেও অবুঝের মতো কথা বললেন। এই আমারে যোগের দোহাই দিবে না। এখন তো স্বামী হাত থেকে ছুটছে, কি করবা করো। রাবেয়া প্রস্থান করলেন। এমন ভাবে কথাগুলো বললেন যেন শব্দ শানিকার। বাচ্চা না হওয়া নিয়ে ঠিক কয়েক মাস আগেও চিন্তায় থাকলেও এখন আর চিন্তা আফসোস কিছুই করে না। বরং সময়ের সাথে সাথে মনে হচ্ছে বাচ্চা না হয়ে সে বেঁচেই গেছে। এই অসভ্য বর্বর লোকটা নিশ্চয়ই নিজের বাচ্চাকেও ছাড়তো না। একটা অসুস্থ পরিবেশে বেড়ে উঠত কোমল শিশুটি। যা হবার হবে, যা হবার দেখা যাবে। রাশেদ ইদানিং বাড়ি ফেরে না। সোহেল ইসমাইল কি করবেন তিনি নিজেই ভেবে পাচ্ছেন না। তিনি সবার সালিশি সবাই যান, এলাকার সম্মানীয় ব্যক্তি তিনি, অথচ তার ঘরেই চলছে নিন্দনীয় কাজ কারবার। এসব শুনলে কি মানুষ হাসবে না? অবশ্যই হাসবে, উপহাস করবে। যেদিন আনিকাকে মেরে হসপিটালে পাঠিয়েছিল সেদিনই এলাকার লোক নানান কথা তুলেছে, নানান সমালোচনা হয়েছে। তার একমাত্র ছেলে যেন এক টুকরো নরক। নিজের মেয়ে জামাইকে একবেলা আদর আপ্যায়নে খাওয়াতেও পারেননি। কত রাত কেটে গেছে এই ছেলের চিন্তায়, শান্তিতে ঘুমাতে পারেন না তিনি। ব্যবসায় যাও হাত লাগিয়েছিল, ইদানিং তাও ছেড়ে দিয়েছে, অথচ টাকা টাকা করে নিয়মিত ঝগড়া করছে। বয়স তো বেড়েছে, আর কতকাল কুলাঙ্গারটার এসব সহ্য করবেন? ছেলেটাকে এতটা উগ্র আচরণের মূল কারণ তার মা। মায়ের আশকারায় ছেলেটা ছোট থেকেই অন্যায় কাজে প্রশ্রয় পেয়েছে, সাহস পেয়েছে। সব মিলিয়ে এখন তার অন্যায় সহ্যের বাইরে চলে গেছে। যে ছেলে মায়ের কথায় চোখের পলক ফেলতো, সেই ছেলে এখন মায়ের কথা এক কানেও ঢুকাইতো আর এক কান দিয়ে বের করে দেয়। রাতের খাবার খেয়ে চুপচাপ শুয়ে আছে আনিকা, তার পাশে শুয়ে আছে রাশেদ। এক বিছানায় থাকলেও মনের দিক থেকে বিশাল দূরত্বে তারা। কাঁদতে কাঁদতে আনিকার চোখের পাতনিও পুড়ে এসেছে। যে ছেলেটাকে ভালোবেসে গৃহ ত্যাগ করেছে, সেই ছেলেটাই আজকাল তাকে তালাক দেওয়ার হুমকি দেয়। ভালোবাসা এত তাড়াতাড়ি ফুরিয়ে যায়? কাকে ভালোবাসলো আনিকা? জীবনের হিসাব কষলে মনে হয় জীবনটা তার ভুলে ভরা। আবারও পড়াশোনা শুরু করবে, আবারও সাজাবে জীবনটা, কিন্তু কোথা থেকে যে কি শুরু করবে। ওই শোন, রাশিদ আচমকাই হ্যাচকা টানে কাছের আনলো আনিকাকে। মেয়েটা ভয় পাচ্ছে। শারীরিক মেলামেশা ইদানিং তাদের হয় না বললেই চলে। যতবার রাশিদ তার কাছে এসেছে তাকে মারতে এসেছে। ছাড়েন আমারে, এত দেমাক কিসের? ছাড়েন। আপনার চেয়েও আমার বিষের মতো লাগে। নতুন নাগর জুটছে নাকি? ছি, লজ্জা লাগে না? সবাইকে কি নিজের মতো ভাবেন? কথা কম বল, তোর ননদরে ফোন লাগা। কেন? 20,000 টাকা দিতে বল। তুই বললে এমনিই টাকা বের হবে। আপনি ভাবলেন কি করে আমি রুমুর কাছে টাকা চাইবো? চাইবি না কেন? উজ্জ্বল যে পরিমাণ ইনকাম করতেছে তোর ধারণা আছে? সে তার পরিশ্রম সততা দিয়ে ইনকাম করতেছে। আপনার জুয়া খেলার জন্য আমি তার কাছে টাকা চাইবো? ভুল ভাবলেন। আচমকাই আনিকার চুল টেনে ধরল রাশিদ। টনটনে ব্যথায় দাঁত মুখ খিচে রইল মেয়েটি। তোর তালাক দিব বেশি গ্যাঞ্জাম করলে আজ রাতেই দিব। দেন, তালাক দেন। ভয় পাই না আমি। কি পাস না? ভয় পাই না। দৃঢ় কণ্ঠে বলল আনিকা। রাশিদ যেন আরো রেগে যায়। টেনে ধরল মেয়েটার চুল। যে স্বামীর হাতে ভালোবাসার ছোঁয়া ছিল, আজকাল সেই স্বামীর হাতের যন্ত্রণার ছোঁয়া। নাগর পাইছিস? নতুন নাগর পেয়েই তোর গলার আওয়াজ এত দাঁড়ালো হইল? চুল ছাড়েন, অনেক সহ্য করছি। আর না, কি করবি তুই? পুলিশের কাছে যাব। রাশিদ হো হো শব্দে হেসে উঠল।
তার এই কুৎসিত হাসিতে গায়ে কাটা তুলল আনিকার। মেয়েটা এবার ভয় পেল। এই ভয়ার্ত চাহনিটা ঠিকই ধরে ফেলল রাশেদ। পুলিশ তোর নতুন নাগর নাকি? শেষোক্ত কথাটি বলে আনিকাকে বিছানা থেকে ছুঁড়ে ফেলে দিল নিচে। আনিকা উঠে বসার আগেই মাটির বড় ফুলদানিটা ছুঁড়ে ফেললো তার মাথায়। নিস্তব্ধতা কাটিয়ে ফুলদানি ভাঙার শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ল। চিনচিনে ব্যথায় দ্রুত মাথায় হাত রাখলো আনিকা। রক্তে ভেসে যাচ্ছে কপাল। এই রক্তাক্ত শরীর দেখে রাশেদের মায়া হলো না, বরং একে একে গালি ছুটতে থাকে। আনিকাও আর সহ্য করতে পারে না। ছোট্ট টেবিলে থাকা কাচের গ্লাস দিয়ে মাথায় বাড়ি মারল রাশেদের। আনিকা এমন কাজ করতে পারবে স্বপ্নেও ভাবতে পারেনি রাশেদ। তার মাথা না ফাটলেও প্রচন্ড ব্যথা পেয়েছে। উজ্জ্বল আজ ভীষণ ব্যস্ত। তার রেস্টুরেন্টটা সম্পূর্ণ আবারও সাজানো হয়েছে। বাড়িঘর সব পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। তার বন্ধু দেশে আসবে। উজ্জ্বলের পাশাপাশি রোমিও ভীষণ আগ্রহের সহিত কাজ করছে, কিন্তু তাদের কাজের গতি থেমে যায় আনিকার সহিত কথা বলে। রাশেদ যে দিনকে দিন তার অত্যাচার বাড়িয়ে দিচ্ছে, এসব আর মানা যাচ্ছে না। এর একটা সমাধান হওয়া দরকার। সারাদিন কাজ শেষে ক্লান্ত দেহ টেনে বিছানায় শুলো উজ্জ্বল। রমু এসে বসলো তার পাশে। উজ্জ্বল, আপনার সাথে কথা আছে। বল। আনিকা ভাবির কিছু একটা করা উচিত। রাশেদ জানোয়ারটা তাকে গতকালও মেরেছে। কি করবি তুই? তুই নিজেই তো মার খাবি। আমি একা তো পারবো না, আপনিও আমার সাথে থাকবেন। আজকাল নাকি তালাক দেবে বলে হুমকি দেয়। তো দিচ্ছে না কেন? মেয়েটা অন্তত বেঁচে যায়। আমিও তাই চাই। সেসব পরে হবে। সারাদিন অনেক কাজ করেছিস, এখন রেস্ট কর। আপনার বন্ধুরা কখন আসবে? ঢাকায় এসে তো পৌঁছে গিয়েছে, কালকে এখানে আসবে। উজ্জ্বল হঠাৎ চুপসে গেল। কিছু বলবে করেও বলার সাহস পায় না। রমু তার চোরা চাহনিটা ঠিকই ধরে ফেলল। উজ্জ্বল, আপনি কি কিছু বলবেন? মানে রুমো তোর ভাই একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে, সে তাকে নাকি বিয়েও করবে। কে সেই মেয়ে? মেয়েটার নাম ময়না, ডিভোর্সি। তবে ওই মেয়ের কাছেই চলেন। মেয়েটাকে বুঝিয়ে বলে নিশ্চয়ই রাশেদের সঙ্গ ছাড়বে। লাভ নেই, মেয়েটা সব জানে। কি বেয়াদব মেয়ে রে বাবা, হাতে ধরে নিজের বিপদ রাখছে। এসব মেয়েকে বলে ওরা লাভ নেই। রুমু জেনে শুনে বলে কয়ে এমনটা করছে, তাহলে নিশ্চয়ই আমাদের কথা শুনবে না। তা ঠিক। রমু উঠে দাঁড়ালো। কিছু করবে ভেবে ফিরে আসলো পুনরায়। ফল কাটা ছুরি নিয়ে বসলো উজ্জ্বলের পাশে। কিন্তু ছুরি আনলি কেন? আনিকা ভাবির সংসার তজনজের পেছনে মূল কারণ বিয়ের এত বছরে বাচ্চা না দেওয়া। এতে নাকি রাশেদ ভাই বিগড়ে গেছে, সংসারে মন হারিয়েছে। তোর ভাই কি বিয়ের আগে খুব ভালো ছিল? কথা শেষ করতে দিন। বল। পাশের বাসার চাচি এটাই বলল। আজ আমাকে পরামর্শ দিয়ে গেল এই বছরে যেন বাচ্চা নিয়ে ফেলি, তা না হলে আপনিও নাকি সংসারের মন হারাবেন। রমু আচমকাই উজ্জ্বলের গলায় ছুরিটা চেপে ধরলো। উজ্জ্বল হাসবে নাকি কাঁদবে তার প্রতিক্রিয়া বোঝাতে ব্যর্থ। তুই দেখি আজকাল পাড়া প্রতিবেশীর কথা খুব শুনিস। আজ শেষবারের মতো দেখিয়ে যাচ্ছি, শুধু আমার ভালোবাসায় আঘাত দেন, গলাকে কেটে ফেলবো। মাইন্ড ইট। ওকে ওকে, সেম টু ইউ। ওকে, বাচ্চা কি নেব? আগে বাচ্চা বানান কর, তারপর সিদ্ধান্ত নিচ্ছি। উর্মিয়াপা, বাচ্চা নাও না কেন? তুইও তো দেখি মুরব্বীদের মতো কথা শিখেছিস। তো আমি কি মুরব্বি না? তোমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ তোমার ভাবি। আমি কিন্তু মুরব্বীদের কাতারেই পড়ি, বুঝলে? রমুর কথায় গাল টেনে দিল উর্মি। বাবার বাড়িতে উর্মির আসা হয়েছে বেশ কয়েক মাস পর। উজ্জ্বলের রেস্টুরেন্টে ওপেনিং এর দিনও আসা হয়নি তার, কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি। এই বাড়িতে এসে যা বুঝলো, বর্তমানে মধ্যমণি হলো রমু। এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে, যে কাজটা আগে উর্মি করত। আসার পর অনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজেই বাক্যহারা। সাদাসিধা মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটলো। রাশেদ ভাই ছোট থেকে গুয়ার প্রকৃতির ছিল। চাচা যান যাও শাসনে রাখতো, কিন্তু চাচি আম্মার জন্য তাও হতো না। আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক শেষ অবস্থা। এখন তো আম্মার কথাই শুনেন না, আম্মাকে পাত্তাও দেয় না। আনিকার কি হবে? মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও কেউ নেই। জানি না কি হবে আব্বার সাথে, এই ব্যাপারে কথা বলতে হবে। গরম গরম নকশি পিঠা ভেজে তুললো উর্মি। শিরায় ঢালার সাথে সাথে পিঠাগুলো কেমন রসে মাখো মাখো অবস্থা। রমু তৃপ্তির সহিত তাকিয়ে রইল। নতুন অতিথির জন্য যে কত প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না। রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগেই।
দুপুর পেরিয়ে গেছে। রোদেরা পাতার ফাঁকে ঝিলিক দিয়ে রান্নাঘরের জানালা ছুঁয়েছে। রমু এগিয়ে গেল নিজ কক্ষে। উজ্জ্বল এসেছে, আওয়াজ পাওয়া গেছে। উজ্জ্বল, আপনার বন্ধুরা কত দূর? আরে বলিস না, ওরা নাকি গুগলে দেখে আসতে লেগে ওরা নাকি রাস্তা হারিয়ে ফেলেছে। এখন ফোনে বলে দিয়েছে শর্টকাট চলে আসবে। উজ্জ্বল আপাত মস্তক তাকালো রমুর পারে। মেয়েটা আজ শাড়ি পরেছে, হালকা সাথে দুর্দান্ত লাগছে মেয়েটাকে। গায়ের টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে, শাড়িটা তো আমি দিইনি, কোথায় পেলি? উর্মিয়া পা এনেছে। আমাকে কেমন লাগছে? লাল মরিচের মতো লাগছে। কি? এটা কেমন কথা? সত্যি কথা, চিকনা চাকনা শরীরটা লাল শাড়ি জড়িয়েছিস, তোকে আসলে লাল মরিচের মতো লাগছে। লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই শব্দটা শুনেই ধমকে উঠল। ওকে, তোর ভাই। তাছাড়া এই মরিচের ঝাল নেই, মিষ্টি মিষ্টি। রমু ঠোঁট বাঁকালো, এগিয়ে এসে কামড় বসালো উজ্জ্বলের বুকে। সে বুঝিয়ে দিতে চাইলো তার ঝাল, কিন্তু উজ্জ্বলও কি কম যায়। রমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরো কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রমুর ঘাড়ে। উজ্জ্বলের আক্রমণে রমু ভড়কে যায়। নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না। রমু ব্যথায় দাঁত খিচ্ছে বলে, ওরে রক্তচোষা বাঁদর, ছাড় আমাকে। চুমু বউ, চুমু রেখে কামড়াকামড়ি করছো কেন? উজ্জ্বল ছাড়েন, শাড়ি এলোমেলো হচ্ছে। আমার সাজ। চুপ, কার জন্য সাজবি? আমার জন্য নয়, আমি এলোমেলো করেছি, কেউ তো নয়। আঁচলে আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটি পিনটা উজ্জ্বল খুলে দিল। মুহূর্তেই ঝড় ছড়িয়ে জর্জেট শাড়িটা মেঝেতে পতিত হলো। রমু উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল, কিন্তু তার কি হয়। প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না। যখনই রমু দু ঠোঁট নিজের আয়ত্তে আনলো, তখনই বাড়ির উঠোনে বেজে উঠল গাড়ির হর্ন। উজ্জ্বল অতি সত্বর দূরে সরল এবং রমুর হাতে পুড়ে দিল আঁচলের অংশটুকু। রমু ঠোঁটে ঠোঁট টিপে হেসে বলে, আমি জানতাম এমনটাই হবে। আমিও জানতাম, যখনই একটু মুডে আসি তখনই শাড়ি ঠিক করে আয়। বেশ কয়েক বছর পর ইতালির কুয়োর ব্যাংকটা এবারে দেশে ফিরেছে। সময় সুযোগ কোনোটাই এই ব্যস্ত জীবনে হয়ে উঠছে না। আসবে আসবে করেও আশা হচ্ছে না। ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরেছে। তাই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখিয়ে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল। এই তো এবারে যাচ্ছে তারা বাংলাদেশ। আরশাদের স্ত্রী খুশবু এমন সুসংবাদ দেখে খুশির তালে মুছা যায় এমন অবস্থা। কত বছর ফিরছে নিজ দেশে। আরশাদের পুরো নাম আরশার ইসান, তার জন্ম থাকা সবটাই ইতালিতে। ইতালির বাতাসে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয়ই বিয়ে করবে ইতালিয়ান স্থানীয় কোনো মেয়েকে, কিন্তু না, এই ছেলে ভালোবেসে ফেললো অতি সাধারণ বাঙালি এক মেয়েকে। এই মেয়েকে পাওয়া কি এত সহজ ছিল? আরশাদ ইসান নাকে দড়ি নিয়ে ঘুরেছে, পথ হারিয়েছে, ভ্রমে পড়েছে, সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লুজিকে। এখন আবার হয়তো ভাবছেন ফ্লুজিকে। সেই খুশবুই হলো আরশাদের ফ্লুজি। আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাঝ উঠানে গাড়ি থামালো আরশাদ। লোহার ভারী গেটটা খোলাই ছিল। নিশ্চয়ই আরশাদের আসার কথা ভেবেই পূর্বেই গেট খুলে রেখেছিল উজ্জ্বল। গাড়ি থেকে নেমেই মোলাকাত হলো উজ্জ্বলের সহিত। সামনাসামনি হলো দুই বন্ধু। একে অপরকে পেয়ে খুব খুশি হলো, খুব বেশি আবেগপ্রবণ হয়ে উঠেছে। সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আরশাদ এবং খুশবু। বাড়ির উঠোনে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝেই চলছে নানা আগ্রহ। রমু দ্রুত শাড়ি গুছিয়ে সবার মাঝে উপস্থিত হলো। আরশাদ কয়েক পল তাকে রেখে ভ্রু কুঁচকে অপরিপক্ক বাংলায় বলে ওঠে, এই বাচ্চা মেয়েটা তোমার বউ? শারীরিক কারণে রমুকে সবার মাঝে ছোটই মনে হয়। তার মাঝে যখন শাড়ি পরে উপস্থিত হলো তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রমুকে সেই ছোট্টটাই মনে হলো। রমুর আগ্রহ ভরা চোখে পরখ করলো আরশাদকে। ধবধবে ফর্সা চামড়ায় চোখজোড়া বাদামি মনির অধিকারী এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে। এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের, আজ যেন চোখের সামনে এমন একটা নায়ক দাঁড়িয়ে আছে। সব পছন্দ হলেও আরশাদের কথা মোটেও পছন্দ হলো না রমুর। এ কেমন বাংলা বলা, ঘেটে ঘ করে দিচ্ছে মধুর বাংলাটাকে। আমি বাচ্চা নই, বেশ জোর নিয়ে বলল রমু। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেললো আরশাদ এবং সেই সাথে হাসলো বাকিরা। এত ঘন্টা জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে। সুসজ্জিত কক্ষে প্রবেশ করতে বিছানায় গা এলিয়ে দিল খুশবু। কতদিন পর নিজের শহর ছেড়ে অন্য শহরে এলাম। অন্য কোথায় যাওয়ার নাম নিলে আমার ভয় করে, তবুও যে যাওয়ার সাহস করছি এটাই অনেক। কেন ভয় করে আরশাদ? ভুলে গেলে?
মনে পড়ছে না? গ্রামে আসবো বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই? অল্পের জন্য তোমাকে হারাতাম। আমরা এখানে কয়দিন থাকবো আরশাদ? যদি না ব্যস্ত জীবনে তারা আসে। আমার গোসল করা উচিত, শরীরটা ম্যাজ ম্যাজ করছে। ঠিক আছে, যাও। খুশবু চুপসে যায়, চুপচাপ তাকিয়ে রয় আরশাদের পানে। এই বিভৎস স্মৃতিকে ভুলে যেতে চায়। জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু। দুপুরের খাবার খেতে বসলো সন্ধ্যার আগ মুহূর্তে। সবাই মিলে জড়সড় হয়ে আরশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত। উজ্জ্বল মুরগির লেগ পিসটা আরশাদের প্লেটে দিতেই আরশাদ তো তা তুলে দিল খুশবুর প্লেটে। উজ্জ্বলের প্রশ্নবিদ্ধ চাহনির উত্তর সাজিয়ে বলে, ফুলজির এটা পছন্দ। ভাবিটাও তো আছে। আচ্ছা দাঁড়া, মাছের ডিমের ভুনা দিচ্ছি, ওটা ট্রাই কর। ফুলজিকে দাও, ওর মাছের ডিম বেশি পছন্দ। আরশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশবু বেশ বিব্রত বোধ করছে। এ আর নতুন কি? আরশাদের এসব অভ্যাস আজকালের নয়, সেই শুরু থেকেই। রমু আর চোখে তাকালো উজ্জ্বলের পানে, সে যেন কিছুর ইঙ্গিত করছে। তখনই উজ্জ্বল সরে দাঁড়ালো। তখনই গাল ফুলিয়ে রমু বলে, কই কই এমনভাবে কখনো আমার প্লেটে মোরগের রান মাছের ডিম তুলে দিয়েছো? তুলে দেবো কেন? বাটি থেকে সরাসরি তোর পেটে যদি পড়ে তাহলে তুলে দিব কেন? অন্যকে অনুকরণ করা বড়। এত এত খাবার খেয়ে আরশাদের পেটটা যেন এক্ষুনি ফেটে যাবে। সবাই তাকে এতই ঠেসে ঠুসে খাইয়ে ছেড়েছে যে এতদিনের ডায়েট চোখের পলকেই জলে ভেসে গেল। আরশাদ বসার ঘরে সবার সহিত আড্ডা দিচ্ছিল, অথচ খুশবু চুপসে আছে। সহজে কারোর সাথে মিশতে পারে না সে। কি বলছে কি করছে আপাতত এসব পর করাই তার একমাত্র কাজ। আড্ডা শেষে বিশ্রামের জন্য আরশাদ নিজ কক্ষে ফিরল। ইতিমধ্যে খুশবুর সাথে রমু বেশ ভাব হয়েছে। দুজনের বেশ অনেকক্ষণ গল্প স্বল্প করলো। তাদের কথার মাঝে আরশাদ উপস্থিত হলো। রমুকে আবদার সুরে অপরিপক্ক বাংলায় বলে, আমাকে ডাল খাওয়াবে? ওকে। ডাল? সেটা আবার কি? আরে ডাল। ডাল মানে কি ভাইয়া? রমু ঢোক গিল। এই ইতালিয়ান বাদরটা বাংলা সে একটুও বোঝে না। এসব কি বলে? দূর ছাই। আপনি কি মদ চাইছেন? মানে মদ খেয়ে টালমাটাল হতে চাইছেন? সলিগাল। খুশবু পাশে বসে হাসছিল। সে আরশাদের কথা বুঝতে পেরে কিছুই বলল না। রমুকে একটু ঘোল খাওয়ানো যাক। সিলিটিলি বাদ দিন, এবার বলুন টাল কি? আরশাদ উঠে দাঁড়ালো। এখন কেউ তার বাংলা খুব বেশি বোঝে না। তার বাংলা বলাটা এত বিশ্রী কেন? চাইলেও সংশোধন হচ্ছে না। রমু ভ্রুকুচকে বলে, তোমার বর কি বললো? তালের কথা বলেছে। তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে ওটা দেখেই সে আমাকে বলেছিল এবার এসেছে যখন তাল খাবে। রমুর মাথায় হাত পড়লো। কি অদ্ভুত! তালকে কেউ টাল বলে? ঘুমের ঘোরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়। মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছি। সুখের স্বপ্ন, সুখানুভূতি, তেমন সুখের স্বপ্নে চোখ ভিজে একাকার। গভীর রাতে ভিজে আছে খুশবুর চোখ। দুঃস্বপ্নে কাঁপছে সে। ঘুমের ঘোরেই হু হু করে শব্দ তুলে কেঁদে ফেলল। তার উথাল পাথাল শ্বাসে বুকের অস্বাভাবিক ওঠা নামায় আচমকায় কাঁচা ঘুম ভেঙে গেল আরশাদের। খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো। খুশবুর ভেজা গাল স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল। আরশাদ ব্যতিব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, ফৌজি আমার জান, ঠিক আছো? ভালো সময়টা অদ্ভুত নিয়মে ছুটে চলে যায়। এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায়, বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময়। বন্ধুত্ব শব্দটা যেমন নিগুড়ো, তেমনি সম্পর্কটাও মধুর। এই মধুর সম্পর্কে কেউ বা ফুল ফোটানোর অপেক্ষায় থাকে, আবার কেউ কেউ নিঃস্বার্থ সাহায্যের হাত বাড়ায়। এই যে আরশাদ, সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে একটা ছেলের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব খুঁজে যাওয়া। আর চাওয়াটা পূর্ণ হয়েছে। সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে, সমান তালে পরিশ্রম করেছে। আরশাদ তার সামর্থ্য অনুযায়ী করেছে। এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে। এমন বন্ধু কয়জন পায়? সিয়াম, দীপু তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে, মনোবল দিয়েছে, প্রতিটা কাজে নানানভাবে সাহায্য করেছে। বন্ধুরা যদি পাশে না থাকতো উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো। আরশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো 5 দিন। এই পাঁচটা দিন চোখের পলকে কেটে গেল। ভালো সময়টা অতি দ্রুত চলে যায় কেন? উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। এতটা আন্তরিক এই পরিবারের সদস্যগুলো।
খুশবু নার্গিসকে আলতো হাতে জড়িয়ে ধরলো। এই মানুষটাকে এতটা ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলা যাবে না। আন্টি আপনি ভীষণ ভালো, একদম আমার মায়ের মতো। আবার আসবে কিন্তু, আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। জি আসবো। রমু মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, যেন এক্ষুনি অভিযোগ ছুড়বে খুশবির উপর। কেন তারা চলে যাচ্ছে? আর একটু থেকে গেলে হতো না? রুমু তুমি মন খারাপ করছো কেন? আমাদের তো যোগাযোগ হবেই। আর একটা দিন থেকে গেলে হতো না? আমরা আবার আসবো, মন খারাপ করে না। খুশবু বিদায় জানিয়ে গাড়ি চড়ে বসলো। আরশাদ শেষ মুহূর্তে জড়িয়ে ধরলো উজ্জ্বলকে। যেভাবে সব শুরু করছিস সেভাবেই হাল চালিয়ে যাবি, একদম ছেড়ে যাবি না। আমি চেষ্টা করে যাব। অল দ্য বেস্ট, আসি, ভালো থাকিস। আরশাদ গাড়িতে চড়ে বসলো। যতটা আনন্দ নিয়ে এসেছে ততটাই বিষাদ ঠেলে চলে যাচ্ছে। গাড়ি চলতে শুরু করেছে তার গতিতে। যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে। এই দুটো মানুষ মায়ার সুতো বেঁধে দিয়ে গেল মাত্র অল্প দিনে। ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে তার উপর পরিবারের ভাঙনের ভয়ে বাসা বেঁধেছে সৈয়দ ইসমাইলের মনে। একমাত্র ছেলে বিগড়ে গেছে। বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা, মান্যই করে না। যে মায়ের কথায় ভালো মন্দের বিচার করতো আজকাল সে মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলার কতদিন মানা যায়? পরিবারটার এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাইয়ের সংসারে না ছিল দূরত্ব, না ছিল ঝগড়া বিবাদ। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগী ছিলেন, হাতের মুঠোয় পুরে রেখেছিলেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানানো হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো। এভাবেই নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনের সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা। কিন্তু মানুষ মরণশীল, আজীবন তো বেঁচে থাকে না। চোখের পলকেই অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদি মারা গেলেন। তারপরে সংসারে অনাথ সৃষ্টি শুরু হলো, বিশেষ করে রমুর মা রাবেয়া। তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটে রাখতে। এ কি আদৌ সম্ভব? ওয়ারিশের পাওয়ার সম্পত্তিগুলো নিয়ে তার ছিল মন কষাকষি। সম্পত্তির জেরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে। প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এতদূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেনি। রমুর মামাদের সাহায্যে জাল দলিল বানিয়ে রাবেয়া দখলদারিতে লেগে পড়ে। একদিন এসব নিয়ে ঝামেলার মাঝে রাশেদ চাকুর সাহায্যে সৈয়দ শামসুলের পিঠে পোঁচ দেয়। আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টাপাল্টি মারামারি শুরু হয়। দুই দলেরই লোক ছিল। কতজন যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার হিসেব নেই। পুলিশ আসে, ঝামেলা মিটমাট করতে চায়, কিন্তু এসব ঝামেলা আজও মিটমাট হয়নি। রমুর মামারা টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে। দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তর ফাটল। এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তর দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব ঘুচাতে চায় উজ্জ্বল, সেই সাথে পেতে চায় যার জন্য কৈশোরে জন্মেছে এক বিস্তর অনুভূতি। অল্প বয়স থেকে রমুর প্রতি যত্নশীল উজ্জ্বল। এই যে এক ধরনের টান কাজ করে, এই টানের নাম দেওয়া হয়নি, কিংবা উজ্জ্বল জানেই না এর নাম কি। সময়ের সাথে সাথে উজ্জ্বল সিদ্ধান্তে উপনীত হয় যে রমুকে সে বিয়ে করবে। দুই ভাইয়ের সম্পর্ক পুনরায় জোড়া লাগাবে। চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে সৈয়দ শামসুল তাকালেন ভাইয়ের দিকে। কিছু বলবে? হঠাৎ এত জরুরি তলব? আমার সংসারের অবস্থা আশা করি তুমি কম বেশি জানো। আজ বাদে কাল যদি মরে যাই, আমার ছেলের সব সম্পত্তি নিজের আয়ত্তে নিয়ে নেবে। আমার ছেলেটার উপর বিন্দু মাত্র পরিমাণ বিশ্বাস আমার নেই। সৈয়দ ইসমাইল থামলেন, হতাশার শ্বাস ছেড়ে পুনরায় বলেন, রাশেদ ইদানিং আনিকাকে তালাক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে মেয়েটা জানোয়ারটাকে ভালোবেসে বাড়ি ছাড়লো, সেই মেয়েটার এমন দুর্দশা আমি মানতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জীবিত অবস্থায় আমার সব সম্পত্তি পাক বাটোয়ারা করব। উত্তম সিদ্ধান্ত। তা হঠাৎ আমাকে ডাকলে কেন? ভাইজান রেগে থাকবেন না, অতীতে যা হয়েছে তার জন্য আমি লজ্জিত। হাজারবার বলছি, আবারও বলছি, তুমি ছাড়া কি আমাকে সাহায্য করবে ভাইজান? তোমার কি সাহায্য চাই? আমার সম্পত্তির এক ভাগ ইতিমখানায় দান করব। উত্তম সিদ্ধান্ত। বাকি যা আছে তার রুমুর নামে, আনিকার নামে, স্ত্রীর নামে এবং রাশেদের নামে ভাগ করে দেব। আমার যে তোমার সাহায্য চাই। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব। তবে আবার দেখো, আমার ছেলের সংসারে এসব নিয়ে রাশেদ কোনো ঝামেলা না করে। ওরা ভালো আছে, ভালো থাকতে দাও।
আমি কি চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? সেদিনের কথা এতটুকুতে সমাপ্ত হয়। তারপর দুই ভাই মিলে সম্পত্তি ভাগে যাবতীয় কাজে লেগে পড়ে। সেদিনের পর কেটে গেল কয়েক মাস। আজ রৌদ্র ঝলমল একটি দিন। রান্নাঘরে যাবতীয় কাজ শেষে আনিকার রমুর সাথে ভিডিও কলে কথা বলছিল। আজ তারা বিকেলে ঘুরতে যাবে। আনিকা যে রমুর সাথে বের হবে এই ব্যাপারটা নিয়ে রাশিদ নিশ্চয়ই বিরোধিতা থাকবে, কিন্তু এসব নিয়ে তার মাথা ব্যথা নেই আনিকার। জীবন চলছে উদ্দেশ্যহীন, যা হবার হতো হবেই, এই তো চলছে চলার মতো। হঠাৎ রাশিদ এবং তার মায়ের চিৎকার চেঁচামেচি বাড়লো। ইদানিং মা ছেলে ঝগড়া লেগেই থাকে। আনিকা প্রথম পাত্তা না দিলেও পরবর্তীতে আর বসে থাকতে পারল না, ছুটে গেল বসার ঘরে। আম্মা, আমি বিয়া যখন করব বলছি তখন করবই। ওই আনিকারে আমি তালাক দিব। খবরদার রাশিদ, তুই যদি আনিকারে তালাক দিস তাহলে তোরে আমি ত্যায্য পুত্র করব। আম্মা, বাড়াবাড়ি করো না। আনিকার চেয়েও ময়না 1000 গুণ বেশি সুন্দরী। আনিকার মতন কেউ তোরে ভালোবাসে না, এই সংসারে আগলাইয়া রাখবে না। রাশেদ, আমার আব্বা, মাথা ঠান্ডা কর। তুই ভালো হয়ে যা, এমন করিস না বাপ। তুই আমার একমাত্র ছেলে, আজকাল আমার আফসোস জাগে। উজ্জ্বলের মতো তুই কেন হইলি না? উজ্জ্বল? ও এখনো উজ্জ্বল তোমার চোখে ভালো? বালবন্ধ না, তোকে দেখে কিভাবে সব। চুপ করো। আব্বারে বলবা সম্পত্তি ভাগ করতে, আমার সম্পত্তি আমারে দিতে বলবা। আমি আমার বউ নিয়ে আলাদা হব। তোর বউ মানে? ময়নাই হবে আমার বউ। জানোয়ারের মতো গলা কাইটটা ফালাইবো আরেকবার যদি সম্পত্তির কথা মুখে আনিস। গলা কাটবা? আমার কথা মতো না চললে ভবিষ্যতে কপালে বাতু জুটবে না। আব্বার সব সম্পত্তি আমার হবে, আমার। এই সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না। তোর যতটা অধিকার রুমুরও ততটা অধিকার। রুমু সম্পত্তির কানাকড়িও পাবে না, সব হবে রাশেদের। এই সৈয়দ বংশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হব আমি। রাশেদ দাঁতে দাঁত চেপে বেরিয়ে গেল। রাশেদ রাগে থরথর করে কাঁপছে তার শরীর। আনিকা দরজার চৌকাঠে দাঁড়িয়ে দেখছে সব। এই ছেলেটাকে সে ভালোবেসেছিল, রাশেদ তো এমন ছিল না। আনিকার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগেই টলটলে চোখে দেখলো সেই ছেলে এখন আনিকাকে প্রতিনিয়ত নিয়ম করে কাঁদায়। ভালোবাসার রং পাল্টায় কেন? তার পরিস্থিতি কেন তার স্থিতি নেই? মাত্রই ঘরে প্রবেশ করলেন সৈয়দ ইসমাইল। এই ঘরে ঝগড়া তর্কাতর্কি এখন নিত্যদিনের কাজ, তাই এসবে তিনি গা লাগালেন না। চুপচাপ চলে গেলেন বিশ্রাম নিতে। বাইরের ঝুট ঝামেলা শেষে নিডে ফেরা হয় একটু শান্তির উদ্দেশ্যে। সেই নিডেই যদি শান্তি না থাকে তবে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হতে হয়। রাবেয়া কাঁদতে কাঁদতে ইসমাইলের নিকট উপস্থিত হলেন। ছেলেটার কিছু একটা ব্যবস্থা করেন, এ ছেলে তো মানসিকভাবে ঠিক নাই, জন্তু হয়ে গেছে, জন্তু। ছেলের এই অবস্থার জন্য দায়ী কে? তোমার অতিরিক্ত লোভ, লালসা, হিংসা সব কিছুতেই ছেলেকে জড়িয়ে আজ এত দূর এনেছ। আমি আমার ভুল বুঝতে পারছি। আজ বলল সম্পত্তি সব তার, সে নাকি সম্পত্তি তার নামে লিখে নেবে। ইসমাইল বিগলিত হাসলেন। সম্পত্তি আরও আগে আমি ভাগাভাগি করে ফেলেছি, যার যা প্রাপ্য সে তাই পাবে। তবে তোমার অমানুষ ছেলে কিছুই পাবে না। যতদিন না সে নিজের ভুলের অনুতপ্ত হচ্ছে ততদিন সে কিছুই পাবে না। এসব কি তুমি করলে কখন? কয়েক মাস আগেই। একদম যথাযথ কাজ করেছ। এবার দেখবো ময়নাকে কি করে বিয়ে করে। ইসমাইল তাচ্ছিল্য হাসলেন, কিছুটা টিপ্পিনি কেটে বলেন, আশ্চর্য, ছেলের পক্ষ নেবে না? হঠাৎ বিপক্ষে কেন গেলে? ছেলের পক্ষ নিয়ে অনেক কাহিনী রটিয়েছ, শেষ পর্যায়ে আমার একমাত্র মেয়েটাকেও ছাড়লে না। রাবেয়া প্রত্যুত্তর করার আগে হিংস্র রূপ ধারণ করে রুমে প্রবেশ করে রাশেদ। তার রক্তিম ভয়াবহ চাহনিতে কলিজা কেঁপে উঠল রাবেয়ার। বাইরে থেকে আমি সব শুনেছি, সব। রাশেদের শান্ত স্বর রাবেয়ার ভয় বাড়ালো, তবুও তিনি প্রতিবাদ না জানিয়ে বলেন, তোর আব্বা বেশ করেছে, তোর মতো ছেলেকে টুকরো টুকরো করে নদীতে বাসাইয়ে দেওয়ার দরকার। এসব কথা বলে লাভ নেই। আজকে এই মুহূর্তে আমি ময়নাকে বিয়ে করব। তুই কর, সাহস থাকলে আমার লাশের উপর দিয়া ময়নাকে বিয়ে কর। মা ছেলের ঝগড়া পুনরায় বাড়ল। ইসমাইল আর কিছু বললেন না, তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। এসব যেন হওয়ারই কথা ছিল। আনিকার চোখ মুখ শক্ত হয়ে আসে। জীবনের সমীকরণে আজ সে ব্যর্থ। আজ যা হবার হবে। ঝগড়ার মাঝে উপস্থিত হয় সে এবং দৃঢ় স্বরে বলে, রাশেদ, আমি আপনারে ছাড়বো না, তালাক দিলেও যাব না। বললি ছাড়বি না মানে? তোরে
এখনই তালাক দেব। রাশেদ মুখ দিয়ে তালাক উচ্চারণ করার আগে রাবেয়া কষিয়ে জন্মালো। এই প্রথম রাবেয়া ছেলের গায়ে হাত তুলেছেন। ইসমাইল এবং আনিকা দুজনেই অবাক হয়। রাশেদ হিংস্র থেকে হিংস্রতর হয়ে ওঠে। আনিকার চুলের গোছা টেনে দাঁতে দাঁত চেপে বলে, মা, তোর কেউ নাই? তোর আজ খুন কইরা লাশ মাটিতে পুঁতামু। তোর লাশ কেউ খুঁজতেও আসবো না। রাশেদ রান্নাঘরের দিকে যায় এবং দা হাতে নিয়ে ফিরে আসে। এবার প্রচন্ড ভয় পান ইসমাইল। এই ছেলের হুঁশ জ্ঞান নেই, কি থেকে কি করবে কে জানে। রাবেয়া রাশেদের হাত ধরে দা ছিনিয়ে নিতে চায়, কিন্তু রাশেদের শক্তির সাথে তিনি কিছুতেই পেরে উঠলেন না। রাশেদ, দা ছাড়, আনিকারে মারার আগে আমারে মার। তোমারে মারমু, আনিকারেও মারমু। এই বাড়ির এই সম্পদ সব আমার আর ময়নার। তার আগে এই মারমু। রাশেদ আনিকার দিকে কোপ দিতে আনিকাকে সরিয়ে এগিয়ে যান রাবেয়া। তৎক্ষণাৎ কোপ লেগে যায় রাবেয়ার মাথায় এবং দাটা এতটাই শক্তপোক্তভাবে মাথায় গেঁথে যায় যে দা তোলার আর সাহস করেনি রাশেদ। নিজ শরীরের ভারটা নিজের নিতেই হিমশিমে পড়তে হচ্ছে। শরীরটা বড্ড ভারী লাগছে কেন? হঠাৎ সবকিছু ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে কেন? পাপ পুণ্যের হিসাব হঠাৎ মাথা চারা দিচ্ছে কেন? হঠাৎ বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জাগছে কেন? আকাঙ্ক্ষা জাগছে মায়ের ভালোবাসা পেতে, আনিকাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিতে। হঠাৎ এসব কি হচ্ছে? রাশেদ মুখ থুবড়ে পড়ল যেন। হাত পা গুটিয়ে বসে আছে মেঝেতে। দরজা বাইরে থেকে বন্ধ। রক্তাক্ত দাটা মেঝেতে পড়ে। সাদা মেঝেতে রক্তের ফোঁটায় কি বিভৎস লাগছে। রাশেদ নির্বাক, নিরুত্তর। ভেতরের সত্তাটা বারবার ধমক দিচ্ছে, শাসিয়ে যাচ্ছে তার কৃতকর্ম। রাশেদ বাক্যহারা, মুখ ফুটে কিছু বলার আগেই গলাটা কেউ যেন অদৃশ্য হাতে চেপে ধরেছে। ভেতরের সত্তা কি তা মানে না, সে তার উত্তরের আশায় বসে থাকে। রাশেদ আপন মনে ভেতরের সত্তার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়। কেন করলি এমন? তোর মাকে কেন মারলি? তুই ইতিমধ্যে যা করছিস তা কি খুব ভালো? আমি আম্মাকে মারতে চাইনি। আম্মাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি। আনিকাকে মারতে গিয়েছিস। মেয়েটা তোকে ভালোবাসেনি, নিঃস্বার্থ ভালোবেসেছিল। তোর জন্য কি না করছে বলতো? আমি আসলেই ভুল করে ফেললাম। আমি নিজের অহংকারের এতটাই ডুবেছিলাম, ঠিক বেঠিক কিছুই বুঝতে পারিনি। তোর সুখের দিন শেষ হলো বলে আগে যতটা ঘৃণার পাত্র ছিলি, এখন তোর থেকে বহু গুণে তোকে সবাই ঘৃণা করবে। আম্মু সুস্থ হোক, আমি মাফ চাইবো, আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, আমি ভালো হয়ে যাব। তোর আম্মা ফিরবে তো? আম্মা ফিরবে না মানে? বাজে কথা বলছো কেন? ফিরে আসার রাস্তা বোধ হয় বন্ধ হয়ে গেছে। রাশেদের কলিজা কেঁপে উঠল। প্রতিবাদ জানিয়ে কিছু বলার আগেই ভেতরের সত্তা কোথাও উধাও হয়ে গেল, তার হদিশ নেই। তখন ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছিল যে কেউ বুঝে উঠতে পারেনি কি করবে। রাবেয়া মাথায় হাত রেখেই ছিটকে পড়লেন মেঝেতে। রক্ত ভেসে যায় তার সমস্ত দেহ। ইসমাইল সির এরূপ অবস্থা দেখে কেঁদেই ফেললেন। এতটা মর্মান্তিক ঘটনা তিনি এর আগে দেখেননি। আনিকা ছুটে গিয়ে ডাকলো রমু উজ্জ্বলকে। তখন বাড়িতেই ছিল। আনিকা রাজাহারি বিলাপে এলাকার সকল মানুষ এসে ভিড় জমায়। উজ্জ্বল দেরি না করে মাথা থেকে দা সরিয়ে রাবেয়াকে কোলে তুলে ছুটে চলে যায় রাস্তার দিকে। যত দ্রুত সম্ভব হাসপাতালে নেওয়া হবে। তার পেছনে পেছনে ছুটতে থাকে রমু, ইসমাইল আর সহ অন্যরা। আনিকা বেরিয়ে যাওয়ার আগে থেমে যায়, পেছনে ঘুরে একবার তাকায় রাশিদের পানে। রাশিদের ভীত মুখখানিতে থুতু ছুড়ে দেয়। রাশিদকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বাইরে থেকে দরজা লাগায়। যাওয়ার আগে উঠানে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে দরজাটা যেন কেউ না খোলে, রাশিদকে পুলিশে দেওয়া হবে। রাবেয়ার নিষ্ঠুর শরীরটা টেনে হসপিটালে এসে থামল উজ্জ্বল। রাস্তার যানজটের কারণে 5 মিনিটের রাস্তা তাদের 20 মিনিটের উপর লেগেছে। রিক্সা থাকাকালীন রাবেয়ার শরীরটা 2বার ঝাঁকুনি দেয়, তারপরেই কেমন যেন নিস্তেজ হয়ে যান তিনি। তখনই প্রচন্ড ভয় পেয়েছে উজ্জ্বল। চাচি, আমার কিছু হয়নি তো? এমার্জেন্সিতে রাবেয়াকে নেওয়া হলে তার পালস চেক করে ডাক্তার জানান রোগী তো আর বেঁচে নেই। এই শব্দটা এতটাই ভার যা একজন মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। অ্যাম্বুলেন্সের সাইরেনে আশেপাশে সকলে এগিয়ে আসে সৈয়দ বাড়ির নিকট। সবাই এতক্ষণে নিশ্চিত
নিশ্চয়ই মারা গেছে, তাই তো অ্যাম্বুলেন্স করে লাশ এনেছে। রাশেদ শুনতে পেল অ্যাম্বুলেন্সের শব্দ, তবে বাইরে কি হচ্ছে কিছুই দেখতে পেল না। জানালা থেকে উঠোনের দিকে একটু দেখা যায় না। রমুর গায়ে রক্ত, আর সেই রক্তর সাথে উজ্জ্বলের শার্টটাও রক্তে ভিজে জবুথবু, যেন ও রক্তের সাগরে গা ভাসিয়েছে। যে উজ্জ্বলকে নিয়ে রাবেয়ার এত অভিযোগ, এত হিংসা, সেই উজ্জ্বল তাকে বাঁচাতে হসপিটালে ছুটেছে। অ্যাম্বুলেন্সের গাড়ির পেছনেই পুলিশ এসে উপস্থিত হয়। নিরিবিলি সৈয়দ বাড়িটা আজ লোক সমাগমে জমজমাট। হসপিটাল থেকে ফেরার পথে আনিকা এবং ইসমাইলের রাশেদের জন্য মামলার উদ্দেশ্যে থানায় যান। থানায় মামলা করার পর পুলিশের সাথে তারা বাড়িতে এসে উপস্থিত হয়। দরজা খোলার শব্দে চমকে তাকায় রাশেদ। পুলিশ এসেছে। দরজা খুলে প্রথম তার দিকে দৃষ্টি ফেলল। তারা ভেবেছিল রাশেদ আক্রমণাত্মক হইবে, কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে অতি ঠান্ডা মাথায় রাশেদ এগিয়ে আসে এবং বলে, আমার আম্মা কি বেঁচে আছে? পুলিশ ভ্রুকুচকে তাকায়। আসামি এত স্বাভাবিক কেন? পালিয়ে যাওয়ার চেষ্টা করছে না তো? অদ্ভুত। না, আপনার আম্মা বেঁচে নেই, তাকে হাসপাতালে নেওয়ার পরেই মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাশেদ শুকনো ঢোক গেলে নিজের কৃতকর্মে নিজেই আজ লজ্জিত। ইসমাইল এগিয়ে এসে কষে চল লাগান ছেলের গালে, তাতেও হেলদোল হলো না রাশেদের। ইসমাইল কাঁদতে কাঁদতে বলেন, তোর এমন অবস্থা করব, তোর ফাঁসির আদেশ হবে। ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনারা জানোয়ারটাকে নিয়ে যাচ্ছেন না কেন? পুলিশ রুমটা পর্যবেক্ষণ করছিল। রাশেদ কিঞ্চিত হেসে হাত তুলে দাঁড়ায় এবং পুলিশের উদ্দেশ্যে বলে, আমি আমার আম্মাকে খুন করছি, স্বেচ্ছায় নয়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি এমন কাজ করছি। যা করছি তাতে আমি অনুতপ্ত, তবে লাভ নেই জানি। এর আগেও আমি বেশ কিছু ক্রিমিনাল মাইন্ডেড কাজ করছি। আমার বোনকে বন্দি করে অত্যাচার চালিয়েছি, তার সংসার ভাঙতে চেয়েছি, নিজের স্ত্রীর উপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছি, স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা না দিয়ে পরকীয়ায় জড়িয়েছি। রাশেদ থামলো। পুলিশ অতি দ্রুত তার হাতে হ্যান্ডকাপ পরালো। যখন তাকে নিয়ে যাচ্ছিল তখনই অ্যাম্বুলেন্সের গাড়িটা ধরে বিলাপ দিয়ে কাঁদল সে। রাশেদের স্বভাবের জন্যই সবাই তাকে অপছন্দ করলেও রাবেয়া ভীষণ ভালোবাসতো তার একমাত্র ছেলেকে। এক কথায় মাথায় তুলে রাখতো। প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে রাশেদ রাশেদ বলে তার মুখে ফেনা ওঠার অবস্থা হতো। রাশেদ কখন কি চায়, কখন কি খাবে, কি পড়বে, সব নিয়ে রাবেয়ার ছিল অত্যধিক ব্যস্ততা, যার জন্য এত আয়োজন, এত সময় ব্যয় করে সেই রাশেদের হাতেই খুন হলো রাবেয়া। এ যেন স্বপ্নেও ভাবতে পারে না কেউ। পুলিশের তো এত সময় নেই। রাশেদকে যখনই টেনে নিয়ে যেতে চাইলো তখনই সে উঠানের মাটি আঁকড়ে ধরল। তার কান্নায় ভারী হলো সৈয়দ বাড়ি। একবার উঠেন আম্মা, শুধু একবার উঠেন, আমি ভালো হয়ে যাব, সবার কথা শুনবো, আনিকাকে নিয়ে সংসার করব, বিশ্বাস করেন আনিকাকে ছাড়বো না। উঠেন না আম্মা, ও আম্মা উঠেন। রাশেদের এত কান্না, এত আজাহারি রমুর কাছে নাটক মনে হলো। সে ক্রুদ্ধ চোখে তাকালো রাশেদের পানে। এত কাঁদছিস কেন? শান্তি লাগছে না তোর? শান্তি লাগারই তো কথা। যা এবার বিয়ে কর, এই সব সম্পত্তি নিয়ে যা, আমার কিছুই চাই না। আমারও আর কিছু চাওয়া নাই। রাশেদের আর সত্যি কিছু চাওয়ার নেই। তাকে পুলিশ নিয়ে গেল। সেই সাথে নেওয়া হলো রাবেয়ার লাশ। লাশকে পোস্টমর্টেম করা হবে। সেই সাথে আইনি বেশ কিছু নিয়ম রয়েছে। সৈয়দ বাড়ির বড় ছেলে তার মাকে খুন করেছে। ছেলে এখন জেলে, এই একটা কথাই চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো বলছে মাথা নাকি শরীর থেকে আলাদা করে দিয়েছে। এলাকা সহ চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য। সবাই ভিড় জমাচ্ছে সৈয়দ বাড়িতে। এই সংবাদ ময়নার কাছেও এসেছে। সংবাদটি পাওয়ার মাত্রই ময়নার দাদির শরীরে কাটা দেয়। কত বড় জানোয়ার এই ছেলেটা! মানুষ খুন করার সাহস রাখে। এই ছেলের কি ভয় ডর নাই? ময়না বিষণ্ণ মুখে বসে আছে, দু চোখ তার ঝাপসা, শরীর থেকে এখনো যেন রাশেদের গন্ধ আসছে। এই তো রাতেই মানুষটার সাথে থেকেছে সে, আর এখন এসব কি শুনছে? ময়নার বিষণ্ণ মুখখানি দেখে দাদি সান্ত্বনা দিয়ে বলেন, ময়না, তোরে আল্লাহ বাঁচাইছে, শুকরিয়া কর। সৈয়দ বাড়ির বউ হওয়ার স্বপ্ন রয়েই গেল দাদি। আমি কি আর বড়লোক হব না? বড়লোক হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রইল? চুপ কর মাতারি, সবার আগে জীবন যদি বাইসা না থাকোস, বড়লোক হয়ে কি করবি? কসাইডারে বিয়ে করতে কানতেছোস? বাদ দাও দাদি, আমার কপালটাই খারাপ। মোটেই না, তোর বিয়া হইব, বড় ঘরেই তোর বিয়া হইব।
ময়না প্রত্যুত্তর করে না, চুপচাপ তাকিয়ে রয় আকাশের পানে। রাতে জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে ময়না। একবার রাশিদের সাথে দেখা করার ইচ্ছা জেগেছে তার, কিন্তু কি করে করবে দেখা? দেখা করার কি অনুমতি পাবে? যত দ্রুত সম্ভব তাকে কোর্টে তোলা হবে। রাশিদের জামিন কখনোই হবে না তা সে জানে, কেননা যে আপনজনরা রাশিদকে জেল থেকে মুক্তি করার কথা, যারা লড়াই করার কথা, তারাই আজ রাশিদের ফাঁসি চাইছে। হঠাৎ ময়নার চোখ পড়ল, সিএনজি করে অনিকা এসেছে। তার সাথে এসেছে অচেনা এক ছেলে এবং মেয়ে। ময়নার নিকট ছেলে এবং মেয়েটাকে অচেনা মনে হতেই পারে, কেননা সে তো আগে উর্মি বা তামিমকে দেখেনি, কিন্তু আনিকাকে দেখেছে, বহুবার ফোনেই দেখেছে, তাই তো চিনতে মোটেও সময় লাগলো না। আনিকাকে হঠাৎ দেখে উত্তেজিত হয়ে পড়ে সে। ভেবেছিল তাকে হয়তো আনিকা চিনে ফেলবে, তাই দ্রুত নিজেকে আড়াল করতে ছুটে পালিয়ে যায়। তখন ইটের সাহায্যে হোঁচট খেয়ে আনিকার সামনেই পড়ল ময়না। আনিকার সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করায় মেয়েটার বৃদ্ধা আঙুলের চামড়া ছিলে রক্ত ঝরছে। আনিকার মায়া লাগলো, দ্রুত হাতে থাকা টিস্যুটা চেপে ধরলো ময়নার পায়ে। এত ছুটাছুটি করলে কেন? ইস, কত রক্ত ঝরছে। টিস্যুটা ধরে রাখো, সামনে ফার্মেসি আছে, ব্যান্ডেজ লাগিয়ে নিও। না, কোনো মতে ধন্যবাদ দিয়ে ছুটে পালালো। আনিকা কি তাকে চিনতে পারলো? আনিকা কি তাকে চিনতে পারলো না? মেয়েটার চোখে মুখে এত মায়া, অথচ রাশিদ এই মেয়েকে ঠকালো। ময়না ভীষণ অবাক হলো, সেই সাথে অবজ্ঞায় হাসলো। অনিকা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাশিদের সাথে আজকে এই মুহূর্তে শেষ দেখা করবে। দুজন দাঁড়িয়ে মুখোমুখি, তবে সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে জেলের শিকগুলো। শুরুতে কথা তুলল রাশিদ। আমাকে মাফ করে দাও আনিকা, আমি যা করছি তাতে অনুতপ্ত। আম্মা, আমার হাতে বাঁধতে পারছি না। রাশিদ কেঁদে ফেললো, পুনরায় গলা ঝেড়ে বলে, বিশ্বাস করো, আরেকবার যদি সুযোগ পায় নিজেকে পাল্টে ফেলবো। আনিকা তাচ্ছিল্য হাসলো, তার হাসিতে রাশিদ ঢোক দিল। এমনটা নিশ্চয়ই হওয়ার কথা ছিল। আনিকা দাঁত মুখ শক্ত করে বলল, নারী লোভী, পুরুষ কখনো এক নারীতে তৃপ্তি পায় না। ভীষণ জ্বরে ভুগছে উজ্জ্বল। জ্বরের দাপটে শরীর কাঁপছে, নাক দিয়ে ঝরছে, নাক দিয়ে অঝরে পানি ঝরছে, জিহ্বা কেমন জঘন্য তিতকুটে হয়ে আছে। রোমু অবিশ্রান্ত জলপট্টি দিয়ে যাচ্ছে, জ্বর কমার নাম নেই। ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলেও উজ্জ্বল তেড়ামি করে যায়নি। ছেলের চিন্তায় নার্গিসের মুখটা শুকিয়ে গেছে, কি খাবে না খাবে ভেবে অস্থির তিনি। জ্বর বাঁধিয়ে এবার শান্তি লেগেছে। বারবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কেন ভিজলেন? আমার মনের সুখ বেশি, তাই বৃষ্টির সাথে ভাগাভাগি করতে গিয়েছি। খবরদার, তর্ক করবেন না। রেগে যাচ্ছিস কেন? রোমু প্রত্যুত্তর করে না। হঠাৎ উজ্জ্বলের ফোন বেজে উঠল। রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ছেলেটা ফোন দিয়েছে। ফোনটা ছুঁড়ে ফেলে বালিশের পাশে। একবার রেস্টুরেন্টে যাবি, সব চেক করে আসবি। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। তোর মাথায় রাখতে হবে আমার অবর্তমানের শব্দ। আপনার অবর্তমানে মানে? এই কথা হঠাৎ আসছে কেন? কারণ তুই আমাকে চুমু দিচ্ছিস না, তাই তোর চুমুর অভাবে আমি জ্বর বাঁধিয়ে বসে আছি। দেখতে পাচ্ছিস না? চুপ করুন, একটু ঘুমান। চুপ করব না। তোকে দেখলে চুপ করে থাকা যায়? তোকে দেখলে আমার আবেগ অনুভূতি ঝলকে ওঠে, মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাসর। উজ্জ্বলের কথা শেষ করার আগে রোমু জলপট্টিটা উজ্জ্বলের মুখে চেপে ধরে। জ্বরের ঘরে কিসব আবল তাবল বকছে এই লোকটা, লাজ লজ্জা কিসব ড্রেনে ফেলে এসেছে। রোমু জলপট্টিটা সরিয়ে উজ্জ্বলের পানে চোখ রাঙায়। উজ্জ্বল ঠোঁট উল্টে বলে, এভাবে থামাতে নেই প্রিয়, চুমু দিয়ে থামাতে হয়। দিন দিন অসভ্যতা বেড়ে যাচ্ছে। সভ্য আমি কোনো কালেই ছিলাম না। রোমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বল সেই সুযোগে চুপচাপ তাকিয়ে রয় রোমুর পানে। মেয়েটা দিন দিন আরো সুন্দর হয়ে উঠেছে। আজকাল উজ্জ্বলের ভয় হচ্ছে, এই সুন্দরীকে বাড়ির বাইরে একা যেতে দেওয়া ঠিক নয়। উজ্জ্বল ঘুমানোর চেষ্টা চালায়। ঘুমের ঘোরে আচমকা চেঁচিয়ে বলে, রোমু দেখ দেখ, মাছ আকাশে উঠছে। রোমু, এসব কি হচ্ছে? বিয়ের পর প্রথমবার উজ্জ্বলের যখন গা কাঁপিয়ে জ্বর আসে, সেবারও উজ্জ্বল এমন পাগলামি করেছিল। তখন রোমু বেশ ভয় পেয়েছে। এর মাঝে যতবার গা কাঁপিয়ে জ্বর এসেছে ততবারই উজ্জ্বল এসব পাগলামি করেছে। তাই রোমু এবেলায় আর ভয় পেল না। চুপচাপ উজ্জ্বলের আবল তাবল বক বক ভিডিও করতে লাগলো। উজ্জ্বল, আকাশে কি মাছ উঠছে? চিল কেন মাছ হলো? চিল না না, চিল। কথার মাঝে ঘুমিয়ে পড়লো উজ্জ্বল। রাত 10টা ছুঁই ছুঁই নার্গিস রোমুকে ডাকলেন রাতের খাবার খেতে। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ সেরে রুমে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা বেজে গেল। উজ্জ্বল তখন জেগেই ছিল। ঝাপসা চোখে কয়েক পলক তাকালো রুমুর পানে। বাইরে থেকে আসা বাতাসে গায়ে কাঁটা তুলছে উজ্জ্বলের। ছেলেটা গায়ে কাঁথা জড়িয়ে কেমন গুটিয়ে আছে। উজ্জ্বল, আপনার কি বেশি খারাপ লাগছে? না। কিছু খাবেন?
কি খাবেন বলুন, বানিয়ে দিচ্ছে। কাছে আয়। রুমু কাছে গেল। ভেবেছিল উজ্জ্বল কিছু বলবে, কিন্তু তার ভাবনা মিথ্যে হলো। তপ্ত দেহে রুমুকে আগলে ধরল। রুমু নিজেকে ছাড়াতে চাইলে উজ্জ্বলের শরীরের তাপে তার কেমন উস্কো খুস্কো লাগছে। অথচ উজ্জ্বল তো চায় না। উজ্জ্বল চায় রুমুর শরীরটা তার আয়ত্তে থাক, অন্তঃকরণে শান্তি স্রোত বয়ে যাক। উজ্জ্বল তার শুষ্ক ওষ্ঠ মিশিয়ে দিল রুমুর ঠোঁটে। রুমু নিজেকে ছাড়াতে চাইল। অদ্ভুত অনুভূতিতে নিংড়ে যাচ্ছে। জ্বরের তোপে উজ্জ্বল বেসামাল রুমুর ওড়নাটা টেনে হাতের মুঠোয় পুড়ে সরিয়ে ফেলল। রুমু বুঝতে পারে উজ্জ্বল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কি থেকে কি করছে ছেলেটার মাথায় নেই। উজ্জ্বল প্লিজ, আপনি অসুস্থ, ইস, কথা বলে না। কন্ট্রোল হারাবেন না প্লিজ উজ্জ্বল। কথা শেষ করার আগেই রুমুর ঠোঁটে কামড় বসালো উজ্জ্বল। মুহূর্তেই ব্যথায় কুকড়ে উঠল সে। সময়ের তালে তালে দুজনেই কন্ট্রোল হারালো। উজ্জ্বলের দেহের উষ্ণতা মিশে গেল রুমুর দেহে। সারা রাত উজ্জ্বলের কোনো পরিবর্তন হলো না। না রুমুকে ঘুমাতে দিল, না তার জ্বর কমলো। ভোরের আলো যখনই ফুটতে শুরু করেছে তখনই রুমু ঘুমের কোলে ঢলে পড়ল। উজ্জ্বলের চোখে তখনও ঘুম নেই। রুমুর অনাবৃত দেহে কাঁথা টেনে আগলে ধরল বুকের মাঝে। তখনই চোখ পড়ল রুমুর পিঠে, ঘাড়ে। কামড়ের দাগগুলো লাল হয়ে আছে। উজ্জ্বল কিঞ্চিত হেসে কামড়ের স্থানে চুমুক খায়। রুমুকে জ্বালাতে ফিসফিসিয়ে বলে, বেয়াদব মেয়ে, আমাকে রাতে একটু ঘুমাতে দেয় না। দুপুরের সময়টাতে উজ্জ্বলের জ্বর ছেড়ে এলো। দুজনে তখন কথায় ব্যস্ত। তখনই উপস্থিত হয় আনিকা। আসতে পারি? আরে আপা এসো। ভাবি শব্দটা বলতে গিয়েও থেমে গেল রুমু। রাবেয়ার মৃত্যুর 1.5 বছর পেরিয়ে গেছে। এই 1.5 বছর সময়টা খুব অল্প হলেও পাল্টে গেছে অনেক কিছু। যেমন পাল্টে গেছে আনিকার জীবন, তেমনই নিজেকে পাল্টে নিয়েছেন সৈয়দ ইসমাইল। আনিকার হাতের খাবারের বাটিটা রাখলো টেবিলে এবং উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, জ্বর আছে নাকি গেছে? মাঝ পথে। স্মিত হেসে বলল উজ্জ্বল। আনিকার পানে এক পলক তাকালো রুমু। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে। এই মেয়েকে দেখে কেউ বলবে না সে বিবাহিত। এই মেয়েটাই একসময় কোমরে আঁচল গুজে সংসার সামলাচ্ছে। তার চলাফেরা এসেছে বেশ পরিবর্তন। আগের মতো সাদাসিধা চলাফেরা এখন আর তার নেই। সে এখন বেশ স্টাইলিস্ট একটা মেয়ে। রাশিদের সাথে আনিকার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। আনিকা নতুন করে পড়াশোনা শুরু করেছে। তার এই পরিবর্তন সবাই বেশ সাপোর্ট করেছে। একবার ভালোবেসে সব ছেড়ে ঠুকে গেল মেয়েটা। ফুলের মতো সুন্দর মেয়েটার বাকি জীবন নষ্ট হোক আর কেউ চায় না। আনিকা বাঁচুক, নিজের মতো করে বেঁচে থাকুক। পেছনে ফেলে আসা 1.5 বছরের আনিকা একবারও রাশিদের সাথে জেলে দেখা করেনি। শুধু সে না, সৈয়দ ইসমাইল নিজেও দেখা করেননি। উজ্জ্বল মাঝে মাঝে দেখা করে আসে, কিন্তু রোমু গাঢ় অভিমান বুকে চেপে ভুলে গেছে তার কোনো ভাই আছে। রাশেদকে নিয়ে চলা মামলা এখনো চলমান। তার জামিনে কেউ এগিয়ে এলো না। পরিস্থিতির সময় সবকিছুই তার বিরুদ্ধে। রোমু হাসি মুখে বলে, আজ ক্লাসে যাওনি আপা? না, আজ শরীরটা ভালো লাগছে না। আব্বা বলল হালিম খাবে, ভাবলাম যাইনি, যখন বানিয়েই ফেলি। তোমাদের জন্যও এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। তোমার হাতের হালিম বেস্ট, এই কথা তো আমি জানি। এই শুনো, উজ্জ্বলের জ্বর কমলে বাড়ি যাবে, আমার সাথে 2 দিন থাকবে। একা একা বাড়িতে ভালো লাগে না। আব্বা কাজ শেষ করে এসে ঘুমিয়ে যান। মিথ্যা বলবো না, আব্বা আমাকে যথেষ্ট সময় দেন। উজ্জ্বল তাকালো আনিকার পানে, বেশ সাহস নিয়ে বলেই ফেলল, আপা একটা কথা বলি, কিছু মনে নেবেন না তো? বলো, কি বলবে? এভাবে আর কতদিন? বিয়ে করে সেটেল হয়ে যান। আগে যা হয়েছে সেসব বাদ দিলাম। এখন আমরা সব দেখে শুনে বিয়ে দিয়ে দিই। ইনশাল্লাহ আপনি যোগ্য কাউকে পাবেন। আমাকে বিয়ে দেওয়ার আগে আব্বার বিয়ের কথা ভাবো। মানুষটা আর কত বছর একা থাকবে? পুরুষ মানুষ বাইরের ধকল সামলে বাড়ি ফিরলে বইয়ের প্রয়োজন হয়, একটা আপন মানুষের প্রয়োজন হয়। আনিকার কথায় সহমত করে রোমু বলে, আব্বাকে সাহস করে অনেকবার বলেছে, কিন্তু আব্বা ধমক দিয়ে আমাকে থামিয়ে দিলেন। আপা তুমি বিয়ে করে দেখবে, আব্বা একা না থেকেও নিজেতে বিয়েতে মত দেবেন। শুনো, আমার জীবনে এই ব্যাপারটা স্কিপ করতে চাই। বিয়ের সাথে ভালোবাসা এসব এখন হাস্যকর বিষয়। আমি ভালোবেসে ঠকে গেছি, রুমু, বুঝতে পারছো? তবে আমার আফসোস নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, তার হজম হয়নি। আপা আর একটা বার নিজেকে সুযোগ দিন। শোনো, এক কথা বারবার বলবে না, আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে, দম বন্ধ হয়ে আসে। ভালোবাসার শব্দটা মানে মনে বিতৃষ্ণা জাগিয়ে দিয়েছে। আমাকে দেখো, উজ্জ্বল আমাকে ভালোবেসে ঠিকই করেছে। সবার ভাগ্য তোমার মতো নয় রুমু।
আনিকার বসলো না, চলে গেল। এই শহরে থাকতে তার ইদানিং বড্ড কষ্ট হচ্ছে। শহর বললে অবশ্য ভুল হবে, এই পাড়ায় বা এই এলাকায় যে দেখছে সে তার করুণ কাহিনীর কথা তুলে ধরছে, আফসোস করছে, বিয়ের কথা বলছে। আচ্ছা, মানুষ কি বোঝে না তার ক্ষত বিক্ষত মনের কথা? এইসব কথায় তার ক্ষত জায়গায় জ্বালা পোড়া বাড়ায়। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে মানুষের জীবনে এই সব মিলিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয়। এর মাঝেই কেটে গেল কয়েকটা বছর। আচ্ছা, এই কয়েকটা বছরে উজ্জ্বল, রমু, আনিকা কিংবা বাকিদের জীবনেও কি কি পরিবর্তন এসেছে? আপনাদের জানতে ইচ্ছা হয় না কেমন আছে তারা, কেমন চলছে তাদের জীবন? হাতে ডাইপার নিয়ে বসে আছে উজ্জ্বল। ডাইপার কিভাবে পরাতে হয় তার জানা নেই। রমু অনেকবার বলেছে শিখে নাও, কাজে আসবে, কিন্তু উজ্জ্বল সে তো এই ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে। ডাইপার হাতে নিয়ে অনেকবার পরাতে চেষ্টা করেও উজ্জ্বল বুঝতে পারল না কোন পাশ থেকে সামনে অথবা পেছনে। হঠাৎ উজ্জ্বলের ছেলে রোজান কেঁদে উঠল। নার্গিস নাতির কান্নার শুনে এলেন। আমার নানু ভাই কাঁদছে কেন? এ কি, তুই এখনো ড্রাইভার নিয়ে বসে আছিস? উজ্জ্বলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিল নার্গিস। ইদানিং রুজানের জন্য উজ্জ্বলকে সবার তোপের মুখে পড়তে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে উজ্জ্বলের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই হুটহাট কোনো ভুল করে ফেললে সবাই তাকে নিয়ে পড়ে। নার্গিস রুজানের ডাইপার পরিয়ে কোলে তুলে চলে গেলেন। রুমু মাত্রই গোসল সেরে রুমে ফিরল। উজ্জ্বলকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? আম্মা মেরেছে? রমু খিলখিলিয়ে হেসে উঠল। এইসব নতুন নয়, বর্তমানে ঘরের একমাত্র রাজত্বকারী রোজান। তাকে কেউ অনাদর করলেই হলো, বাকিটা ইতিহাস। ডাইপার পরিয়ে দিয়েছিলেন? মিথ্যা কথা রুমু, এই মৃত্যুকের কথা বিশ্বাস করিস না। ডাইপার আমি এসে পরিয়ে গেছে। নার্গিসের হঠাৎ আক্রমণে রমু উজ্জ্বল দুজনেই ভরকে গেল। নার্গিস রুজানকে রমুর কোলে দিয়ে উজ্জ্বলের কান টেনে ধরলেন। খবরদার, মিথ্যা কথা বলে তোর খবর আছে। আরে আমার লাগছে, ছাড়ো তো। নার্গিস কান ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগে বকতেও ভুললেন না। রুজানের 1 বছর বয়সে ছোট ছোট দাঁত উঠেছে। সেই দাঁত বের করে কেমন হাসছে তা দেখে উজ্জ্বল দ্রুত কোলে তুলে নেয়। ফোলা ফোলা গালটায় দেদারসে চুমু খায়। রুজান দেখতে তার দাদার মতো হয়েছে। গোল গাল সুন্দর ছেলেটাকে দেখে যে কেউ আদর করতে বাধ্য। রুজান যখন খিলখিলিয়ে হাসছিল তখনই উজ্জ্বল রুজানের গালে গাল মিশিয়ে দিতেই উজ্জ্বলের খোঁচা খোঁচা দাড়ি রুজানের গালে খোঁচা দিতে ছেলে মুহূর্তেই কেঁদে ওঠে। রমু মুহূর্তেই রেগে বলে, আপনাকে আমি বারণ করেছিলাম, আমার কথা শুনেন না কেন? ও তো ব্যথা পায়। আরে পাই না, আমি কি জোরে দিই? দিন, রুজানকে দিন। চুল শুকিয়ে আয়, রোজানকে খাওয়াতে হবে। উজ্জ্বল রোজানকে নিয়ে বেশ কিছু সময় কাটালো। রোজানকে বুকের সাথে মিশিয়ে নিতেই ছোট ছোট দাঁতের সাহায্যে কামড় দিল। মুহূর্তেই চেঁচিয়ে উঠল উজ্জ্বল। মা যেমন কামড়ায়, ছেলেও তেমন কামড়ায়। ছেলের বাবা কি কামড়ায় না? দেখ, দাগ বসে গিয়েছে। আসুন, চুমু দিয়ে দিই, সেরে যাবে। রমু দ্রুত রুজানকে সরিয়ে উজ্জ্বলের বুকে হাত রাখলো। রমু হাসতে হাসতে কথাটি বললেও উজ্জ্বল কথাটি বিফলে যেতে দিল না। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে রমুর ঠোঁটে ঠোঁট মেশালো। রমু নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু উজ্জ্বল কিছুতেই ছাড়বে না। উজ্জ্বল, কি হচ্ছে কি? আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন। হারাতে দে, আমি তোর কন্ট্রোল লেস বর। রুজানকে দিয়ে আসি তার দাদির কাছে। এই তো আমার কন্ট্রোল লেস বর। যা দুষ্টু। রমু ঠোঁট বাঁকিয়ে চলে যায় রোজানকে রাখতে। পরিশেষ আনিকা নিজেকে ব্যস্ত করে ফেললো পড়াশোনায়। সৈয়দ ইসমাইল বাকি জীবনটা আনিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়ে রইলেন। তিনি বিয়ের চিন্তা আপাতত করছেন না। এই সময়টাতে তার একমাত্র চিন্তা আনিকার সুখ, আনিকার চাওয়া পাওয়া, মেয়েটার একটা নির্ভেজাল জীবন হোক। সৈয়দ শামসুল, নার্গিস, উজ্জ্বল, রমু তারা এখন রুজানকে নিয়ে ব্যস্ত। উজ্জ্বলের রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই হচ্ছে। সবার সাথে দেনা পাওনার হিসাব অনেক আগেই চুকিয়ে ফেলেছে। উর্মি আর তামিমের সংসারে নতুন সদস্য এসেছে। তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। এক সময় দাপটে চলা রাশিদ এখন ঝিমিয়ে পড়েছে। তার ফাঁসির আদেশ এখনো না এলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে তা সে নিশ্চিত। এই পর্যন্ত কেউ তার জামিনের চেষ্টা করেনি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকাল নিজেকে নর্দমার কীট মনে হয়। সবশেষে ময়নার কথা না বললেই নয়, একটা মেয়ের সংসার ভাঙার কারিগর। সেই ময়নার বিয়ে হয়েছে কোনো এক ধনীর ঘরে, যদিও তার স্বামী একটু বয়স্ক। তাতে অবশ্য ময়নার যায় আসে না। কি ভেবেছেন ময়না নিশ্চয়ই দুঃখে আছে? মোটেও না, ময়না বেশ সুখী। সময়ের সাথে সাথে রাশেদের কথা ভুলতেও বসেছে।
আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসতে জানি, কিন্তু উজ্জ্বলের মতো আগলে রাখার চেষ্টা কয়জনে করি?